মুহূর্তের সবচেয়ে বড় খবর HD লাইভ 24/7 এ। इस वक्त की सबसे बड़ी खबर। প্রয়াত বিধায়ক ফজলুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকার সহ বাম নেতৃত্ব। ভারতীয় কমিউনিস্ট পার্টি CPIM এর উত্তর জেলা কমিটির উদ্যোগে প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফজলুর রহমানের স্মরণে এক শোক সভার আয়োজন করা হয় ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আজ অর্থাৎ 24শে জুন 2026 ইংরেজি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, CPIM এর উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক শৈলেন্দ্রনাথ, প্রয়াত ফজলুর রহমানের পুত্র বদরুল ইসলাম সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শোকসভায় বক্তব্যে মানিক সরকার প্রয়াত ফজলুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা এবং জনমুখী কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ফজলুর রহমান ছিলেন জনগণের নেতা, যিনি আমৃত্যু সাধারণ মানুষের স্বার্থে কাজ করে গেছেন। তাঁর অবদান আগামী প্রজন্মের রাজনৈতিক কর্মীদের অনুপ্রাণিত করবে। এদিনের অনুষ্ঠানে উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক উপস্থিত হয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শোকসভার মধ্য দিয়ে তাঁর কর্মময় জীবন ও রাজনৈতিক আদর্শকে স্মরণ করা হয়। জনপ্রিয় জননেতা মানিক সরকার সহ এই সভায় উপস্থিত উত্তর এবং ঊনকোটি জেলার বিভিন্ন স্তরের পার্টির নেতৃত্ব, কর্মী নগরী এবং বিভিন্ন নাগরিক সমাজ থেকে যারা উপস্থিত হয়েছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। অযোধ্যা সম্পর্কে একটা স্মরণ সভায় সব বলার কোনো সুযোগ নেই। তাছাড়া প্রধান অতিথি করবেন, মানিকরা আলোচনা করবেন বিস্তৃতভাবে। অযোধ্যা ছিলেন একজন প্রকৃত মাটির মানুষ। খেতে খামারে থেকে মানুষের ঘাম জড়িয়ে মানুষের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করছে। শ্রমিকের কথা ভেবেছেন, কৃষকের কথা ভেবেছেন, বিশেষ করে চালান শ্রমিকদের তো তিনি পরম আত্মীয় ছিলেন। আজকের এই স্মরণ সভাতে অসংখ্য চা শ্রমিকদের এসেছেন। আমরা যখন দেখি আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের দিয়ে তারা চা বাগানে গেলে ম্যানেজারের বাংলাতে দিন কাটাতেন, রাত কাটাতেন, আর পয়যোদ্ধা যেতেন চা শ্রমিকের বাংলা। তাদের ঘরে তাদের সাথে মিলে মিশে তাদের আপন হয়ে গিয়েছিলেন, তাদের মজুরির দাবিতে, তাদের স্থায়ী চাকরির দাবিতে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশনের দাবিতে যে লড়াই তিনি সামনে থেকে ম্যানেজমেন্টের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি বন সৃজনের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অবৈধভাবে বন থেকে যাদেরকে উচ্ছেদ করা হয়েছিল তাদের পুনর্বাসনের জন্য লড়াই সামনে থেকে করেছেন। বৃক্ষরোপণে গোটা রাজ্যে তিনি নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। তিনি ছিলেন একটা ধারে শিল্পী, ছবি আঁকতেন, গান লিখতেন, ছড়া লিখতেন, অসংখ্য, কিন্তু প্রচার বিমুখ ছিলেন। তিনি সংখ্যালঘু উন্নয়নে বিরাট ভূমিকা পালন করেছেন। সংখ্যালঘুদের ভাষা, সংস্কৃতি, শিক্ষা, তাদের অধিকার, তাদের নিরাপত্তার জন্য সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে
ভারতের সংবিধানের প্রতি আনুগত্য রেখে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে শক্তিশালী করবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 4 দশক জনপ্রতিনিধি ছিলেন নির্বাচিত, একবারও তিনি পরাজয় এবং দেখেন কতটা জনপ্রিয় ছিলেন, কতটা মানুষের প্রতিনিধি ছিলেন, এ থেকেই প্রমাণিত। আমরা এই কমরেড ফয়সাল রহমানকে বাঁচিয়ে রাখতে পারি শুধু সদস্যতা, তিনি যে মতাদর্শকে আত্মীয় করে এগিয়ে গেছেন, লড়াই করেছেন, মানুষকে সংগঠিত করেছেন, প্রতিক্রিয়া শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছেন, তার যে শিক্ষা, তাকে অনুসরণ করে আজকের রাজনৈতিক পরিস্থিতিতে আরো বেশি মানুষের সাথে নিবিড় সম্পর্ক করে দিয়ে মানুষকে সংগঠিত করে তাদের পাশে থেকে তাদের জন্য যে লড়াই, সেই লড়াই কত বেশি মানুষকে আমরা রাস্তায় নামাতে পারি, তার মধ্যে দিয়ে কমরেড ফয়জুল রহমান বাঁচিয়ে রাখতে পারি। আমরা শ্রদ্ধা জানাই তার পরিবার পরিজন সকলকে। সবশেষে আবারও কমরেড ফয়জুল রহমান আমার সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমাদের যে মেডিকে চলতাম, আমি তখন হয়তো আমার জন্ম হয়নি, আমি আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে যে কিছু জেনেছি, আমি ছোটবেলা থেকে বড় ধীরে ধীরে যখন বাবা সম্বন্ধে অনেক কিছু জানলাম, আমি অনেক কিছু দেখলাম। বিশেষ করে আমার নজরে কয়েকটা বিষয় এসেছে। বাড়িতে যে রুমটার মধ্যে বাবা সকালবেলা রাত্রে প্রতিনিয়ত সাধারণ মানুষকে নিয়ে বসতেন পার্টির কর্মসূচি বা যে কোনো কাজে, ঠিক পাশে সময় আমি আমার রুম ছিল, এই রুমটার মধ্যে আমি আমার পড়াশোনা করতাম। আমি দেখতাম প্রতিদিন ভোরবেলা আমাদের বাড়িতে অজস্র মানুষ, সর্বস্তরের মানুষ আসতেন ওই বাসায় থাকার সময়। মানুষ আমাদের বাড়িতে যখন আসতেন, মানুষের চেহারার মধ্যে একটা চিন্তা ভাব থাকতো, কিন্তু মানুষ এসে যখন আমার বাবার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে যেতেন, তখন মানুষ হাসি আনন্দ ভক্তি করে বাড়ি থেকে বের হয়ে যেতেন। এতে আমি বুঝতে পারতাম যে মানুষ যে আশাটা নিয়ে আমার বাবার কাছে এসেছিল, কতটুকু আশা পূরণ হয়ে তার বড় জিনিস নয়, কিন্তু উনি মানুষকে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিতে পারতেন। তার একটা গুণ ছিল, এই গুণের কারণেই উনি বারবার এই বিধানসভার মানুষ ওনাকে বারবার ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। কারণ উনি শ্রমজীবী সর্বহারা অংশের মানুষের কণ্ঠস্বর ছিলেন। উনি সবসময় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে চলার চেষ্টা করেছিলেন। আজকে উনি আমাদের মধ্যে আর নেই। আজকে আপনারা যারা এখানে ওনার সহযোগিতারা এসেছেন, আমি আপনাদের কাছে একটাই করে বিনতি করব যে ওনারা এই সুন্দর রাজ্য ত্রিপুরাটাকে গঠন করার লক্ষ্যে যেসব স্বপ্নগুলো নিয়ে রাজনৈতিক ময়দানে, বিশেষ করে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হয়ে লড়াই করে গেছেন, আমরা যারা ওনাদের উত্তরাধিকারী হিসাবে বা যারা বর্তমান প্রজন্মে যারা যুবকরা রয়েছি, আগামী দিনে কমরেড ফয়জুল রহমান, কমরেড সুবুর দাস, কমরেড বৈদ্যনাথ মজুমদার, বিপিন চক্রবর্তী, এই ধরনের যারা প্রবীণ নেতৃত্বরা ছিলেন, যাদের কারণে আজকে ত্রিপুরাটা একটা সুন্দর মডেল স্টেট হয়ে সারা ভারতবর্ষের সামনে উঠে এসেছে। এই রাজ্যটাকে আগামী দিনে আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়ার, এদের স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা আমরা করব। এই বলে সবাইকে আবার করে জুড়ে ভোটের বছরই না হয়, ভোটের ১ মাস আগে এরকম ভাবে ভোটার তালিকা বদল করে সংস্কার করতে হবে, এই কথা তো আমরা আগে শুনিনি। ৫২ সালের পর থেকে ভোট হচ্ছে ভারতবর্ষে, কি লোকসভা কি বিধানসভা ভোট, হঠাৎ করে প্রশ্ন করে আসা শুনতেই লাগে। এবং এই ভোটার তালিকা বিজেপির সুবিধা ছিল, বিশেষ করে মুসলিম অংশের ভোটার এবং দলিত অংশের ভোটার, তফসিলি অংশ, শ্রমজীবী অংশ, তাদের লক্ষ লক্ষ ভোটারের নাম এই তালিকা থেকে তারা খারিজ করে প্রতিবাদ করেছে, কিন্তু সৌভাগ্যময় এই তালিকাকে হাতে নিয়েই বিহারে বিজেপি তার সহযোগী শক্তিকে নিয়ে ক্ষমতা দখল করেছে। যাকে প্রধান মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন তাকেও
থেকে 1 মাস আগে ছুড়ে ফেলে দিয়ে রাজ্য সভায় পাঠিয়ে দিয়ে সরাসরি বিজেপির লোক তাদের মুখে সেখানে মুখোমুখি করে বিরাটটাকে কবজা করেছে। পরবর্তী সময় পশ্চিমবঙ্গ আসামে একই পদ্ধতি লক্ষ লক্ষ মুসলিম দলিত বিশেষ করে তফসিলের মানুষ সমাজী ব্যবসার মানুষ তাদের লক্ষ লক্ষ নাম বাতিল করে দিয়ে জয় হাসিল করেছে পশ্চিমবাংলা। এখন মমতা ব্যানার্জি বলছেন ভোটার তালিকা তারা তাদের কথা করে তৈরি করে এই জয় হাসিল করেছে, তাদের প্রকৃত জয় না। লড়াই জয় পশ্চিমবাংলার মানুষ কি করবে তার বক্তব্য কথাটা গ্রহণ করবেন করবে না। একই জিনিস আসামে সেখানে কিন্তু পরিষ্কার ভাবে আসামের বর্তমানে মুখ্যমন্ত্রী সেই ভদ্রলোক মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং তিনি তো বলেইছেন এই বিধানসভা নির্বাচনের আগেও যদি মুসলমানরা থাকে, যদি আমরা নির্বাচনের পরে জিতে আসতে পারি বাকিদের থাকতে দেব তাদেরকে রাজ্য ছাড়া ভাবতে পারছেন। এরকম একটা জায়গায় গিয়ে ক্ষমতা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন এবং এই পদ্ধতি এখন ধীরে ধীরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো বিজেপি রং করতে সাহায্য করছে। ইলেকশন কমিশন সংবিধান তৈরি করেছে, স্বতন্ত্র সংশাসিত অনরাজনৈতিক দলের তাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই, এদের বিষয়ে মামলা মোকদ্দমা করার কোনো সুযোগ নাই। কিন্তু এটাকে যখন বগলদাবা করে ফেলেছে, এসব থেকে যাই তাদেরকে বলা হচ্ছে সেটাই তারা পরীক্ষা কার্যকরী করার চেষ্টা করছে এবং সমস্ত কিছু লক্ষ্য হচ্ছে বিজেপি সুবিধা করে। এখন বিজেপির লক্ষ্য হচ্ছে ভারতবর্ষকে বিরোধী মুক্ত করবে, বিজেপি ছাড়া আর তার অন্ধ অনুগত যে সমস্ত রাজনৈতিক দল ছোট মাঝারি যাই হোক তাদের কথা উঠবে বসবে, এরকম দল ছাড়া ভারতবর্ষের কোনো দল থাকতে পারে। কোন প্রতিবাদ করে যাবে, প্রতিবাদের ভাষা তাদের পক্ষে হজম করা সহ্য করা কঠিন। এই রাস্তায় এটার নামই আমরা বলছি আপনার নয়া বেশিরভাগ রাস্তা। ভোট হবে, আপনার অধিকার থাকবে, তালিকায় নাম আছে, ভোট দিতে গেলে ভোট দিতে পারবেন, কিন্তু আপনার ধর্মলম্বী হয়ে গেছে। গত উপনির্বাচন যেটা হয়েছে তাতে এটা করতে হয় না, আগের যে বিধানসভা নির্বাচন সেটা দিতে হয়েছে। আপনারাই দেখবেন যারা আছেন তাদের একটা ভালো অংশ ভোট দিতে পারেন। এই যে প্র্যাকটিসটা, এই যে পরীক্ষাটা বিজেপি ছোট রাজ্য ত্রিপুরা দখল করে খাদ্য হবে 18 পর থেকে পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে এই পদ্ধতিতে অনুসরণ করছে। ভোটার তালিকাটাকে সেভাবে সাজিয়ে নিয়ে তারা সারা ভারতবর্ষে দ্রুত ঘোষণা করার চেষ্টা করবে। এটা নূতন বেশিরভাগ একটা রাস্তা, নূতন বেশিরভাগ রাস্তা। কাজে এই বিপদের আগাম সংকেত কমরেড ফজলুর রহমান সাহেব আমাদের কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় ঘাত প্রতিঘাতে আমরা আক্রান্ত বিধ্বস্তের মধ্য দিয়ে এই সত্যের যথার্থতা আমরা উপলব্ধি করছি। এই আপনাদের কাছে আজকে বলবো শুধু ফুল কথা দেওয়ার জন্য শপথ চলবেই ত্রিপুরা কাজ নাই, রোজগার নাই, রেশন নাই, চাকরি নাই, ঘর নাই, বাড়ি নাই, জামা নাই, কাপড় নাই, আইন নাই, কানুন নাই, মহিলাদের থানায় গেলে বিচার নাই। অধিকাংশ দলগতরা বলে দিচ্ছেন মন্ডলের কাছে চলে যান, তাদের উপরে কাগজ রাখতে সেটা তো আমি বাড়িতে দরজা জানাবেন। আপনাদের কাছে আসলে আমরা তাদের দুঃখ অভিযোগ জানাবে, আপনারা বলছেন তাদের কাছে কি মীমাংসা করবার জন্য কোনো কোনো জায়গায় তারা একটু যাদের দুর্বৃত্তে আছে তাদের করে বলছেন কেন রাগ হচ্ছেন, কেন ভুল করছেন, লাভ তো কিছু হবে না। আমরা না হয় আপনাদেরকে কেসটা কোর্টে পাঠাবো, টাকা খরচ করবেন, মীমাংসা হবে না, আপনারাও আক্রান্ত হবেন, আমরা পুলিশ করবো। অধিকাংশ ধর্মনগরে কি বলে আমি জানি না, ধর্মনগর থানার সামনেই তো মন্ডলের লোকরা অমিতাভকে দুবার তিনবার খুন করে ফেলার জন্যই আক্রমণ করেছে। পার্টি বিশেষ যে আক্রমণ করেছে সেটা আলাদা কথা, থানার সামনে আক্রমণ করেছে।
তৈরি করে বলবো এসডিও অফিসের সামনে পিকিং বের করার চেষ্টা করেছে, তাকে রক্ষা করতে গিয়ে জেলা সম্পাদক, মহকুমা সম্পাদক তারা আক্রান্ত হয়েছে, মাথা ফেটেছে, রক্ত ঝরেছে, কে জানে। কাজে এই যে পরিস্থিতি চলছে চরম সারা দেশে ত্রিপুরার সমস্যাটা আলাদা বিচ্ছিন্ন করে দেখতে হতো। ত্রিপুরায় যে জিনিসটা আগাম শুরু করেছে পর্যায়ক্রমে এই জিনিস সারা দেশে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই লড়াই করতে আমরা আছি, কিন্তু এই লড়াইকে তেজি করতে হবে। ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, সমালোচনা করে ভিন্নমত পোষণ করে এই সকল অবস্থাকে, কিন্তু আমরা যখন এর প্রতিবাদে দাবি নির্ধারিত করে বিশেষ মিটিং সমাবেশ করার চেষ্টা করি, মানুষ যেতে ওই বাবরি মসজিদ ধ্বংসের পর 7-10 দিন ঘুরে ঘুরে মিটিং করতে গিয়ে কোনো কোনো জায়গায় তাকে বক্তৃতা শুনেছিলাম, যেটা আমি খানিকটা আপনাদের সামনে উল্লেখ করলাম। তিনি আগাম যে মন্তব্য করেছে আজকে তিনি জীবৎকালে সেটা চাক্ষুষ করে গেছে। বিজেপি সরকার চলছে 8 বছর, ভারতবর্ষ 12 বছর লাগাতার একই কথা। ভোটের সময় বলেন এটা, ভোট ফুরিয়ে সরকার যদি দখল করতে পারে, এটা কেন্দ্রেই বলেন, রাজ্যেরই বলেন, সব কথা বেমানুষ বলে দেয়, একেবারে জিনিসের দাম বাড়ছে প্রতিদিন। এটা দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে বিজেপির দুঃশাসন। টাকার দাম, আপনার আমেরিকান যে টাকা, যেটাকে ডলার বলে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার মূল্য সবচেয়ে বেশি। এই ডলারের সাথে পৃথিবীর দেশে দেশে অর্থ টাকা করি, এটা তুল্যমূল্য বিশ্লেষণ করে তার দাম তারা নির্ধারণ করে। আমাদের দেশের টাকা, তার বাজার দাম, মূল্য, তার গুরুত্ব, এটা আমাদের হিসেব করতে হয় ডলারের সাথে তুলনা করে। $1 ভারতবর্ষের টাকায় এখন প্রায় 98 টাকা দিয়ে কিনতে হবে, বুঝতে পারছেন? তাদের দেশে যেটা 1 টাকা, আমাদের দেশে সেটা কিনতে হয় 98 টাকা দিয়ে। কোথায় যাচ্ছে আমাদের টাকা দাম? এটা হলো দায়িত্ব বিজেপি সরকার, আরএসএস বিশ্বস্ত পরিচিত সরকার। টাকার দাম দিয়েছে, চাকরি নাই। প্রথম যখন সরকারে আসেন কয়েক কোটি চাকরি দেবেন 5 বছরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন, এখন আর চাকরির কথা বলেন না। ভারতবর্ষের স্থায়ী চাকরির ব্যবস্থা প্রায় উঠে গেছে। মাস 2 মিনিটের ব্যবধানে যাদের ছাঁটাই করলেন, হাতে করে তাদের পছন্দের কিছুকে এনে আবার সেখানে যুক্ত হচ্ছে। এদের মধ্যে আমাদের আর্মিতে যারা এখন কাজ করছে, নিয়মিত চাকরি নেয়, ট্রেনিং তাদের করে, তাদের একটা অংশ তারা ঢুকাচ্ছে, তাদেরকে ওইভাবে ঢুকাচ্ছে, ছুড়ে যাচ্ছে আর দিচ্ছে। এই জিনিস চলছে। দৈনিক পরিশ্রমের বিনিময়ে মজুরি সংগ্রহ করে যারা পরিবার চালানোর চেষ্টা করছেন, 2 বেলা পেট করে খেতে পারেন, তাদের কাজের এখন কোনো নিশ্চয়তা নেই, মজুরির কোনো নিশ্চয়তা নাই। জীবনযাত্রার মান সারা ভারতবর্ষে এবং ত্রিপুরায় পর্যায়ক্রমে নিচের দিকে চলে গেছে। শিক্ষা, স্বাস্থ্য দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক বিষয়। আমাদের দেহরাজ্যে দুটো পায়ের উপর দাঁড়িয়ে আছে। আমাদের যে ঘরে ঘরে সন্তান সন্ততিরা, যাদেরকে নিয়ে আমাদের পরিবার পরিজনরা স্বপ্ন দেখেন, তাদেরকে গড়ে তুলতে গেলে পরে শিক্ষা, স্বাস্থ্য বাদ দিয়ে হবে না। সেই শিক্ষা, স্বাস্থ্য গুরুত্বপূর্ণ মৌলিক তত্ত্ব কেন্দ্রের বিজেপি সরকার তার উপর থেকে তার দায়িত্ব সরিয়ে দিচ্ছে। বেসরকারি মুনাফা খুব যারা পর্যায়ক্রমে এই দুটো দপ্তর তাদের দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে লুট করবার একটা পুরো ময়দান করে দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতি চলছে। রেশন
বিধায়কের বাড়িতে প্রচুর লোক। আমি বললাম ব্যাপারটা কি কোনো মিটিং টিটিংয়ে গেছে? বলে না, আপনি এসছেন খবর পেয়ে চলে এসেছেন। কেমন আছেন আপনারা, কেমন চলছে, কেমন বিষয় যাচ্ছে? রেশনের ব্যবসা সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, তৈরি করার কথা না। বলে রেশনের দোকান আছে, সব জিনিস পাই না, আর যা পাই একদিনই সব পাওয়া যায় না, একসাথে পাওয়া যেত। বলছে সারা মাস, প্রত্যেক সপ্তাহে, কোনো মাসে চাল, কোনো মাসে লবণ, কোনো মাসে কেরোসিন, একটা সময় চিনি পেতাম, এখন চিনিও বন্ধ করে দিয়েছে। বলে কিছু বলেন না, কেন চুপ করে আছে, সাহস নেই বলবার। কারণ রেশন দোকানের মালিক, তার সাথে শাসক বিজেপি মন্ডল, তাদের খাতির আছে। যদি তার যে ব্যর্থতা, দুর্বলতা এড়িয়ে মুখর হওয়ার চেষ্টা করে, ওই মন্ডলের সাথে হাত ধরাধরি করে যারাই দুর্বল হওয়ার চেষ্টা করছেন, তাদের উপর আক্রমণ সংঘটিত করতে পারে। যদিও এটা তারা বলেননি, এটা চুপ করে থেকে এটাই দেশের সাহায্য করেছে। ভূমিহীনের সংখ্যা বাড়ছে স্বাধীনতার পর থেকে, ক্ষেত মজুর, দিন মজুরের সংখ্যা বাড়ছে, গৃহহীনের সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে একটা অরাজক অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি সারা ভারতবর্ষে চলছে। ত্রিপুরার পরিস্থিতি এর থেকে আলাদা না। কেন্দ্রের সরকার 12 বছর, ত্রিপুরার সরকার 8 বছর হচ্ছে, আরো খারাপ ত্রিপুরার পরিস্থিতি চলে যাচ্ছে। কিন্তু মানুষ এই যে এটা জনগণিত ভূমিকা কেন্দ্রের সরকারের, এটা মেনে নিচ্ছে না। আন্দোলন আপনারা দেখেছেন কয়েক মাস আগে ভারত বন্ধ আছে, কয়েক কোটি শ্রমিক কর্মচারী সরাসরি ভাবে কল কারখানা স্তব্ধ করে দিয়ে ধর্মঘটে অংশগ্রহণ করেছে। গ্রামের কৃষকরা, ক্ষেত মজুররা সেদিন কাজ কামাই করে ধর্মঘটের সমর্থনে তারা মাঠে নেমে মানুষকে সংগঠিত হতে আহ্বান জানিয়েছে। বিশেষ করে ইউরোপ মহাদেশে সেখানকার যে গণতান্ত্রিক শক্তি, তারা বিশ্বাস প্রকাশ করে বলছেন, কি করে ভারতবর্ষের মতো একটা দেশে 140-42 কোটি মানুষ, সেই দেশে আপনারা এত কোটি মানুষ কি করে এত বড় একটা ধর্মঘট সংগঠিত করতে পারবেন? ভারতবর্ষের এই আন্দোলন থেকে উৎসাহিত অনুপ্রাণিত হয়ে তারা তাদের রাষ্ট্রে, ইউরোপ মহাদেশ, এশিয়ার অন্যান্য রাষ্ট্রে তারা এখন আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে। দিল্লিতে যখন কৃষকরা ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকে মিছিল করেছে, এটা দেখে ইউরোপের কোনো কোনো রাষ্ট্রে সেখানকার কৃষক মধ্যবিত্তরা তারাও তাদের আন্দোলন করতে গিয়ে তারাও সেখানে ট্রাক্টর নিয়ে এখন মিছিল করে। পত্রিকা পড়ে আমি বলছি যে বন্ধ না, ফলে এই প্রতিবাদটা সেখানে বাড়ছে। কোনো মতেই এই প্রতিবাদকে বিজেপি সরকার, আরএসএস দেশের পরিষদ সহ্য করতে পারছে না। বিশেষ করে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্তাংশের মানুষ, তাদের জন্য তারাই শোষিত বঞ্চিত নির্যাতিত হচ্ছেন। তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, কৃষকদের সাথে টাকা বেরোলে ডালিয়া মফস্বল জয় আমানে তাদের সাথে কাজ করবে, তারাই সরকারকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে, তারাই ধর্মের শক্তির সঙ্গে হাত মিলিয়ে সরকারের নীতিমালা ঠিকঠাক করছে। আন্তর্জাতিক পরিসরে আমাদের দেশের সরকারের অবস্থান কি হবে তারাই নির্ধারণ করার চেষ্টা করছেন। তাদের পক্ষে তাহলে কি করতে হবে? এই আন্দোলনটা যেন বিকশিত হতে না পারে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, প্রধানত হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ ঘটাবার চেষ্টা করছে। এবং মুসলমান অংশের মানুষ যারা রাজ্যে রাজ্যে প্রচন্ড ভাবনা আক্রমণ সংঘটিত করার চেষ্টা করছে, আন্দোলন দুর্বল করে। এবং ইদানিং দিনে লক্ষ্য করা যাচ্ছে শুধু মুসলমানরা আক্রান্ত হচ্ছেন না, আমরা আগে বলছিলাম, দেখা যাচ্ছে ইদানিং যারা খ্রিস্টান ইতিমধ্যে কয়েকটা রাজ্যে তারাও এরপর তাদের লক্ষ্যে কারা আছে আমরা জানি, এরকম একটা জায়গায় যাওয়া আমরা চেষ্টা করছি। কিন্তু এটা করেও ধর্মের কথা বলে, বর্ণের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে পেটের ক্ষুদ্র নিবৃত্ত করে যাচ্ছে না। পিঠ তো দেয়ালে থেকে গেছে, মানুষকে তো বাঁচতে হবে, ছেলে মেয়েকে তো বাঁচিয়ে রাখতে হবে, মানুষ হতে সাহায্য করতে হবে। বলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে লড়াই কিন্তু ব্যাপকতা হওয়ার চেষ্টা
এরকম একটা জায়গায় লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠন করা যে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সেই গণতন্ত্রের উপরে তারা আক্রমণ করছে, গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ করছে। শুধু পুলিশ প্রশাসনকে নিয়ে আইনি কতগুলি সুযোগ রাষ্ট্রের হাতে আছে সেগুলিকে ব্যবহার করে এগুলোকে প্রয়োগের মাধ্যমে এই অধিকারগুলো হরণ করার তারা চেষ্টা করছে। শুধু তা না, এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে এখন একটা বড় অংশের বিশ্বাস আছে বিচার ব্যবস্থা, একেবারে নির্মিত বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে আপনার সর্বোচ্চ সুপ্রিম কোর্ট, এখানে গেলে পরে ঠিক ঠিক বিচার পাওয়া যাবে। শ্রেণী বিভক্ত সমাজে রাষ্ট্রের যারা ধারক এবং বাহক হন, তারা যদি সুশব্দের পক্ষ হন, এই কোর্ট কাছারিও মাঝে মধ্যে দু একটা ভালো সিদ্ধান্ত নিলেও শেষ বিচারে মূলত এরা সুশব্দের সাথে রাষ্ট্রের পরিচালকের সাথে তারা ভূমিকা নেবেন। কিন্তু আমরা এই যে আপনার বাবরি মসজিদ ভাঙল, রাম জন্মভূমির জায়গা দিয়ে দিল, কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আমরা যখন এই কথা প্রথম থেকে বলতাম অনেক বিশ্বাস করতেন না, এখন জীবনের কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে এই সত্যের সম্মুখীন হচ্ছেন, এখন আর কিন্তু তর্ক করেন। সেই বিচার ব্যবস্থাকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে পছন্দের লোকদেরকে বিচারের আসনে তারা বসাবার চেষ্টা করছে। সবাইকে না পারলো একটা অংশ কিন্তু নিশ্চয় একবার নিজেকে এখানে শেষ না। এখন তারা বুঝতে পারছে টাকা খরচ করলে, প্রচার মাধ্যমকে কুক্ষিগত করলে, প্রশাসনিক ব্যবস্থাকে বদলাবা করে, পুলিশ পল্টন মিলিটারি ব্যবহার করেও সবসময় চিরদিন ভোটে যেতে যাবে না। ভোটে যেতে যাবার পর রাষ্ট্র ক্ষমতা, রাজ্যের ক্ষমতায় যতদিন তারা থাকতে চান থাকতে পারবে, থাকতে হবে। তারা ক্ষমতা ছাড়তে চান না, সুশব্দের স্বাধীনতার জন্য, গরিবের জন্য না। এটা চীন না, এটা কিউবা না, কোরিয়া না, এটা ভিয়েতনাম না, এটা পুঁজিবাদী রাষ্ট্র। এবং এরা মার্কিন সাম্রাজ্যবাদের আপনার জুনিয়র পার্টনার হিসেবে, সহযোগী সহায়ক হিসেবে এখন চোখ কান বন্ধ করে ডোনাল্ড ট্রাম্পের কথায় সম্মতি দিচ্ছে। আপনারা দেখছেন পত্রপত্রিকা, এরকম একটা জায়গায় এখন কি এখন তারা হাত দিয়েছে ভোটের লড়াই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটার তালিকা। ভোটার তালিকা প্রথম 2 বছর পর সংশোধন হয়, সেটা স্বতন্ত্র কথা, আমি আপনি সবাই দেখুন। কিন্তু এখন বিজেপি সরকার ইলেকশন কমিশন এটাকে বলবৎ বিহার থেকে শুরু করেছে। ভোটের 6 মাস আগে বিহারের ভোটার তালিকা সংশোধিত হয়েছে। হঠাৎ করে ভোটের 1.5 মাস আগে তারা গিয়ে বলল বিহারের ভোটার তালিকাটাকে আরো উন্নত করতে হবে। সবাই মিলে নিজেও কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। তিনি তাকে আমি যা দেখেছি, উত্তরপ্রদেশে বাবরি মসজিদ যখন ধ্বংস হয়, সেই সময়ে বাবরি মসজিদ ধ্বংস করে ধ্বংসের যারা নায়করা তারা নীরব হয়ে যায়। রাজ্যে রাজ্যে বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ, মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ, তাদের বিরুদ্ধে আক্রমণে তারা বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের ত্রিপুরাতে বিজেপিকে তখন কজন মানুষ চিন্তা জানত, আরএসএস বিশ্বস্ত পরিচয় ছোট্ট শক্তি নিয়ে ধীরে ধীরে বিজেপির রাজনৈতিক ক্ষেত্রকে প্রসারিত করার জন্য তারা কাজ করছিলেন। এবং তাদেরকে আমরা দেখেছি সেই সময় সংখ্যালঘু অংশের মানুষের বিরুদ্ধে তারা আক্রমণ শানিত করার চেষ্টা করেছে, আগরতলা থেকে শুরু করে ধর্মনগর পর্যন্ত। সেই সময়ে আমার মনে আছে, এই পরিস্থিতিতে সংখ্যালঘু মানুষের মনের মধ্যে
মধ্যে বিশ্বাসের ভিত্তিকে সুদৃঢ় করতে এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে ঐক্য, সংহতি, সম্প্রীতি তাকে সুদৃঢ় করার জন্য ধর্মনগর মহকুমার সেই সময়ের পার্টি সৌর দাসের নেতৃত্বে তারা কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ধর্মনগরে একটা ভালো সময় দিয়ে এই কাজটিকে ধর্মনগর পার্টিকে যাতে সহযোগিতা করার ক্ষেত্রে আমি কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারি। সম্ভবত 7 থেকে 10 দিন এক জায়গায় আমি ধর্মনগরে ছিলাম। বিদ্যালয়ের শিক্ষক চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর পার্টি মহকুমা কমিটির সদস্য এবং বিশেষ করে তহবিলের তদারকি হিসেব থেকে রক্ষা করার ক্ষেত্রে তিনি কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিলেন। তার এক সন্তান ডাক্তার, আরেক সন্তান সরকারি কর্মচারী, কিন্তু টিপিসি পরীক্ষা দিয়েছে এবং তাতে পরীক্ষায় ভালো ফল করেছেন এবং চাইলে সেই সন্তান সম্ভবত দ্বিতীয় ছেলে যে পুলিশে যুক্ত হতে পারে। ছেলে সিদ্ধান্ত নিয়েছে পুলিশে যুক্ত হবে। সেই মাসে মাসে তার বাড়িতে আমি থাকতাম, সেখানে আমার থাকার ব্যবস্থা করেছে। তিনি আমাকে জিজ্ঞেস করছেন, ছেলে বলছে সে পুলিশে যাবে, এটা কিরকম কথা হলো? কমিউনিস্ট পরিবারের সন্তান পুলিশে গেলে কি করা? আমি তখন, আমি বয়সে তার থেকে অনেক ছোট, তার সন্তান সন্ততিদের মতোই। এই চা মুড়ি খেতে খেতে তার সঙ্গে আলাপচারিতা আমি বলছিলাম, ছেলে যদি পুলিশের চাকরি করতে চায় এবং তার চরিত্র সম্পর্কে, তার নীতি আদর্শ সম্পর্কে আপনি যদি সচেতন থাকেন, তাহলে পুলিশ মানেই অত্যাচারী, পুলিশ মানেই আক্রমণকারী, পুলিশ মানেই যারা অন্যায় ইত্যাদি করে তাদের সহায়ক, এটা আপনি ধরছেন জন্য। আপনার ছেলে তো ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েও কাজ করতে পারে, স্বাধীনভাবে ছেলে যা করতে চাইছে তাকে বাধা দেবেন না, এবং সম্ভবত তিনি তাকে আর বাধা দেননি। সেই বাড়ি থেকে প্রতিদিন সকালবেলা স্নান দান করে এই সিদ্ধ ভাত খেয়ে সুরুপ দাসের সাথে আমি বেরোতাম। তিনি আমাকে ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকায় নিয়ে গেছেন, কোনো কোনো জায়গায় নিয়ে ফয়জুর রহমানের সাক্ষাতে পেয়েছি এবং আমি লক্ষ্য করেছি সেখানে আলোচনা অংশগ্রহণ করতে গিয়ে উপস্থিত যারা ছিলেন তাদের বড় অংশ ছিলেন সংখ্যালঘু মুসলিম অংশের মানুষ, এবং অধিকাংশ মিটিংগুলো মুসলিম অধ্যুষিত এলাকায় সংগঠিত হয়েছে। ফয়জুর রহমান সাহেব একজন মুসলিম হিসাবে, কমিউনিস্ট আন্দোলনের কর্মী হিসাবে, সংগঠক হিসাবে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ঊর্ধ্বে থেকে নিজেদের মধ্যে সম্প্রীতি, সংহতি এটাকে সুদৃঢ় করার জন্য, শান্তি সুস্থিতিকে বজায় রাখার জন্য তিনি যে বক্তব্য রাখতেন এবং এই আক্রমণ করে যারা মসজিদটি 400 বছরের পুরনো মসজিদ এটাকে ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে ব্যক্তি হিংসা না, মতাদর্শের ভিত্তিতে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তাদের চেহারা চরিত্র তিনি উন্মুক্ত করার চেষ্টা করেছেন। এবং সেই সময় আমি দেখেছি ফয়জুর রহমান সতর্ক করার চেষ্টা করেছে। ত্রিপুরায় আসলে তাদের সংখ্যা কম, এই পদ্ধতিতে মানুষের মধ্যে বিভাজনের বলিরেখা প্রসারিত করে এরা কিন্তু ত্রিপুরার যে সুস্থ পরিবেশ তাকে বিষাক্ত করার জন্য নিষ্ক্রিয় থাকবে মনে করবেন না, তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। সেই সময়ই ফয়জুর রহমান সাহেব এই বক্তব্য কিন্তু রাখার চেষ্টা করেছে। 500 টাকা মজুরি দেন, অতিরিক্ত সময় কাজ করলে তার দ্বিগুণ মজুরি দেন, এবং তখন পাশে লোকরা বলছিলেন এর বাইরে শ্রমিকরা তাদের পারিবারিক নানা সমস্যা, বিয়ে শাদী থেকে শুরু করে অনুষ্ঠান ইত্যাদির প্রয়োজন যখন অর্থের সংকুলন করতে পারে না, মালিক যখন শুনেন তিনি গায়ে করে বেতনের বাইরে, ভাতার বাইরে টাকা দিয়ে তাদের সাহায্য করেন। এবং এটা সম্ভব হচ্ছে
তার এই কারখানা থেকে তার যে আয় উপার্জন, এবং তিনি যদি বিশ্বাস করেন এদের জন্যই তার সম্পদ, তার সবকিছু বৃদ্ধি। কাজে এদিক থেকে সেখানে দাঁড়িয়ে আবার আমার মনে হয়েছে তার বুকটা ভেসে উঠেছে ফজলুর রহমান। সেদিন যদি তিনি এভাবে না বলতেন, আমাদের দৃষ্টি আকর্ষণ না করতেন, তাহলে এই কার্যক্রম উদ্যোগ আমরা নিতাম না। তা যদি না নিতাম, এই সমস্ত মানুষ লক্ষ কোটি টাকা আয় উপার্জনের মধ্য দিয়ে একটা সুন্দর সুস্থিতিশীল পরিবার তাদের পক্ষে গড়ে তোলা সম্ভব হতো। আমি প্রসঙ্গক্রমে একটা অন্যতম দৃষ্টান্ত হিসেবে এই বিষয়টি আপনাদের সামনে আমি উল্লেখ করার চেষ্টা করব। ফজলুর রহমান আমাদের ছেড়ে চলে গেছে, এটা অবধারিত। আমাদের প্রত্যেকে একটা সময় যেতে হবে। মানুষ সবাইকে মনে রাখে না, কথাও মনে থাকে না, কাজটা মনে থাকে। যদি সেই কাজ মানুষের কল্যাণে, রাজ্যের কল্যাণে, দেশের কল্যাণে, যদি সেই কাজ ফজলুর রহমান সেরকম একজন সংগঠক নেতা হিসেবে কাজ করে গেছেন, যার মধ্যে তিনি স্মরণীয় হয়ে থাকবেন, তাকে চট করে ভুলে যাওয়া সম্ভব না। তিনি স্মরণীয় থাকবেন এবং তাকে স্মরণীয় করে রাখা উচিত। যে আমাদের দুজন নেতা, রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য দুজন এবং রাজ্য কমিটির সদস্য, যিনি জেনারেল সম্পাদক, প্রথম তিনি বলেছেন, যদিও অল্প সময় খুব সুন্দর ভাবে তিনি তার বক্তব্য উপস্থিত করার চেষ্টা করেছেন। শ্রদ্ধা নিদর্শন মানুষ একটা প্রস্তাব পান না, একটা নির্দিষ্ট অনুষ্ঠানে ফুলমালা চন্দন দিয়ে নমস্কার জানানো, রেখে দেওয়া তার সম্পূর্ণ কাজ, যে কাজের মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রার যে মান মৌলিক পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, সমাজ পরিবর্তনের সুন্দর, সেই কাজটা অসম্পূর্ণ রয়েছে। এটা সম্পূর্ণ করবার জন্য তার জীবনধারা, তার যে কর্মধারা, তার যে ত্যাগ প্রতীক্ষা, তার থেকে শিক্ষা নিয়ে আমরা যদি কাজ করতে পারি, সেটাই হবে ফজলুর রহমান সাহেবের প্রতি যথার্থ শ্রদ্ধা। এটা মনে রেখেই জননেতা ফজলুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্য নিয়ে আজকে এই যে স্মরণ সভায় আমরা মিলিত হয়েছে, এই সভার সম্মানীয় সভানেত্রী তার পরিবারের আত্মীয় স্বজনরা যারা এই সভায় উপস্থিত আছেন, আমাদের রাজ্য এবং জেলায় পার্টি নেতৃত্বের পাশাপাশি আরএসপি দলের নেতৃস্থানীয় বন্ধু এই সভা মঞ্চে উপস্থিত আছেন। আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ফজলুর রহমান সাহেবের স্মৃতির প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার স্ত্রী, পুত্র, কন্যা, পুত্রবধূ, নাতি নাতনি সহ পরিবার পরিজনের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। ফজলুর রহমানের সাথে হাত ধরাধরি করে যারা লাল ঝান্ডার কাঁধে নিয়ে কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে,
তাদের মধ্যে যারা বেঁচে আছেন, কিন্তু রহমান সাহেবের বিয়োগ ব্যথায় তারাও কাতর। আমি তাদের এই যে শোক, তার অংশীদার হিসাবে আমার নিজের যে মনোভাব সেটাও আমি ব্যক্ত করছি। ফজলুর রহমান সাহেব যদিও যুব আন্দোলনের মধ্য দিয়ে কাজ শুরু করেছিলেন, কিন্তু মূলত কৃষক জনগণের মধ্যে গভীরভাবে কাজের মধ্য দিয়ে কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন, বিশ্বাসের ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছিলেন, এবং তারই প্রেক্ষাপটে তিনি একটা সময় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সান্নিধ্যে আসেন। আজকে আমি আপনার সঙ্গে দেখছিলাম এই মাঠে কনফারেন্স সভা থাকার সময় মিটিং যখন পার্টি ডাকতো, মাঠে তো জায়গা দেওয়া যেত না, রাস্তা দখল করে সেখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতেন, শেষ সময় পর্যন্ত মাঠ থাকতেন। সেই ঘটনা করে এখন 400-500 মানুষ জড়ো করতে গেলে সমস্যা হচ্ছে, তাদের থেকে এই পার্টি জনগণ থেকে বিচ্ছেদ দুটোই ঘটনা না। গণতন্ত্র আক্রান্ত, বেশিরভাগই চক্রান্ত চলছে, রক্তাক্ত হচ্ছে, বাড়িঘর ধ্বংস করছে, লুট করছে, মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, ছেলে পাস করে বসে আছে, বাড়ির সামনে একটা ছোট্ট চাকরি করে আর 1-1.5 বছর চাকরি আছে, যে কোনো সময় গতি করতে পারে, চাকরিটা ছিনিয়ে নিতে পারে, মেয়েটা নিজের উদ্যোগ করতে পারে, ছেলেটা কাজ করতে পারে। ভয় মহিলা শুধু না, পুরুষও শুনতে পারছে। মানুষ কিন্তু বরং আগের চাইছে আমাদের চাইছে, যারা আমাদের ভুল করছে জীবনের এই তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে, তারা বুঝতে পারছেন এরাই প্রতিপূর্ণ। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সংখ্যার হিসাবের জন্য অপেক্ষা করেছে। এই যে অর্থনৈতিক আক্রমণ, এটাকে যদি প্রতিরোধ করে না যায়, দেশে বলতে থাকবো, কিন্তু আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ বিচার লড়াই আমাদের জন্য। এবং এই লড়াই যখন আমরা নাম বিজেপি দূর থেকে দেখবেন আমাদের এই লড়াইকে সমর্থন করছে, এরকম অভিজ্ঞতা কিন্তু আমরা চাক্ষুষ করছি। এটা একটা দিক। আরেকটা দিক কি, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা অর্জন করতে হবে, ভোটের অধিকার করতে দেওয়া যাবে, এই ভোটকে প্রহসনে পরিণত করতে দেওয়া যাবে না। সুশাসন শাসকদের চাপে অত্যাচারীদের ক্ষমতায় যাতে বসতে পারবেন না পারে, ফিরে যেতে আসতে না পারে, এই যে লড়াইটা, এই লড়াইটা শক্তিশালী করতে হবে। দুটো লড়াই দুহাতে দিয়েই সামনের দিকে আমাদের আন্দোলন সংগ্রামটাকে বিকশিত করতে হবে। এবং এটাই হচ্ছে অভিজ্ঞতা, এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসের শিক্ষা। লড়াকু মানুষ, সংগ্রামী মানুষ, ন্যায্য আন্দোলন যারা সংগঠিত করে, আক্রান্ত হন, রক্তাক্ত হন, শহীদের মৃত্যুবরণ করে, কিন্তু শেষ বিচারে তারাই দিন আক্রমণকারী যারা, হিংস্র যারা, প্রথম থেকে যত প্রবল আক্রমণ তারা করুক না কেন, শেষ পর্যন্ত জনগণের প্রত্যাঘাতে তারা নিঃশেষ হয়ে যায়, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। হিটলারের নাম এখন কেউ নেয় না, দিলেও ঘৃণা করে থুতু তারা ফেলে। এরকম জায়গায় তাদেরকে মানুষ করে দেবে, মানুষ, সাধারণ মানুষ, তারাই দেখতে হবে। এটাই ইতিহাসের শিক্ষা। তাই আপনাদের কাছে আবেদন করবো, ফজলুর রহমান সাহেব যা করে গেছেন তার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন, যে সম্পর্কে সতর্ক করার চেষ্টা করেছেন, আজকে বাস্তব জীবনের মানে আঘাত আঘাতের করে এই সত্য আমরা উপলব্ধি করছি। দেশের এবং ত্রিপুরা এই পরিস্থিতি থেকে মানুষকে উত্তরণের জন্য, ত্রিপুরা এবং ভারতবর্ষকে রক্ষা করার জন্য একদিকে অস্তিত্ব রক্ষার জন্য অর্থনৈতিক অধিকারের লড়াই, আরেকদিকে আমাদের এই যে গণতান্ত্রিক অধিকার তাকে পুনঃস্থাপন এবং তাকে সংহত করার জন্য যে লড়াইটা, এই লড়াইটাকে সফল করবার জন্য সামনের দিনে বৃহত্তর পরিষদে আমাদের কিন্তু মানুষকে সংগঠিত করে অগ্রসর করতে হবে। এটা করার মধ্য দিয়ে ধীরে ধীরে দেখবেন
অংশগ্রহণের সংখ্যা বাড়ছে। দেয়া যদি বিষয় থেকে যায়, সামনের দিক থেকে যদি বল্লম নিয়ে আসে, শত্রু আপনাকে আঘাত করার চেষ্টা করেন, অস্তিত্ব রক্ষা করার জন্য আপনি কি করবেন? আপনাকে বুক চিটিয়ে দেবেন, বলম মারো, না পাল্টা প্রতিরোধ করবেন। কাজে প্রতিরোধ করার সময় কিন্তু এগিয়ে আসছে। কাজে নতুন ভাবনা নিয়ে, নতুন চেতনা নিয়ে সামনের দিনে বৃহত্তর সংগ্রাম সারা দেশে ত্রিপুরায় ধর্মনা করে এবং উত্তর মানে যে জেলা, এই জেলায় আমাদের সংগঠিত করতে হবে। এর মধ্য দিয়ে আমরা প্রকৃত অর্থে ফজলুর রহমান সাহেবের প্রতি যথার্থ শ্রদ্ধা আমরা প্রদর্শন করতে পারবো এবং তার রেখে যাওয়া যে অভাব তাকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে নূতন ত্রিপুরা, নূতন ভারত গড়ার যে সংগ্রাম ধীরে ধীরে বিকশিত হচ্ছে, তাকে বিকশিত করার ক্ষেত্রে ছোট্ট রাজ্য ত্রিপুরা, তার অন্তর্গত ধর্মনগর এবং উত্তরাঞ্চল, সেই অঞ্চলের মানুষ আমরা পেছিয়ে থাকবো এটা মনে করি না। আমাদেরকেও সেখানে ঐক্যবদ্ধভাবে সেই সাহায্য ভূমিকা গ্রহণ করতে হবে। এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব, এগিয়ে আমাদের যেতে হবে, বিকল্প কোনো পথ নেই। এই ধারণা নিয়ে আজকের সভা থেকে আপনারা ফিরে যাবেন। এই কয়েকটি কথা বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আবার ফজলুর রহমানের স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার। জানাবো এবং তার কথাই আমরা এখানে আলোচনা করেছি সবচেয়ে বেশি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সুদৃঢ় করার মাধ্যমে শ্রমিক, কৃষক, বেকার, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু তাদের জীবনের যে মৌলিক সমস্যাগুলি, এগুলো সমাধানের সংগ্রামকে সংহত, সুদৃঢ়, সম্প্রসারিত করবার ডাক দিয়ে গেছে। এবং আমাদের দেশে ক্ষমতা থেকে কৃষকদের স্বার্থের যারা প্রতিনিধি, টাটা, বিরলা, ডালমিয়া, সিঙ্গানিয়া, মফতলাল জৈন, রিলায়েন্স আম্বানি, তাদেরকে সরিয়ে শ্রমিক কৃষকের স্বার্থের রক্ষক যারা, তাদেরকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম সুদৃঢ় করার ডাক দিয়ে গেছে। এটাই আমরা আলোচনা করি। শুধু ফুল বেলপাতা দেওয়ার জন্য আমরা আসিনি, এই কথা স্মরণ করিয়ে দিয়ে সামনের দিনে বিশেষ করে ত্রিপুরায় যে ফেসিবাদী আক্রমণ চলছে, ভোটের অধিকার হরণ করে নিয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করেছে, একে প্রতিহত করার জন্য লড়াইটাকে তীব্র প্রসারিত করছে। সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি, পানিসাগর মহকুমা